এমনই হয় যে মানুষের গায়ের রং বদলে যায় সাপের কামড়ে? আর মাথাটা হচ্ছে হালকা যেরকম থাকে হালকা ওই রকম টাইপের, আর দুটো পাখনা আছে। পাখনা আছে? দুটো পাখনা আছে, আমি দেখি, আমি নিজে চোখে দেখি দুটো পাখনা আছে। বলো তো জল দেওয়া যাবে না, তুমি মরে যাবে, জল দেওয়া যাবে না। আমি বলি আমার মোটে কোনটা শুয়েছে, আমাকে একটু জল দেওয়া হবে তো। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম বালিদ্বীপে আমরা আছি। তো সেই বালিদ্বীপের পাশেই যে আমাদের পাশেই আছে দুর্গাদোয়ানি নদী। আর সেই দুর্গাদোয়ানি নদীর অপোজিটে বালিদ্বীপ। তো সেই বালির দ্বীপে আমরা এসেছি এবং এখানে এক মানুষের আমরা সাক্ষাৎ পেলাম। জঙ্গল করতে গিয়ে আপনারা জানেন যে আমরা আপনাদের সামনে যে সুন্দরবনে মানুষদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করছে বা কিভাবে মাছ ধরতে গিয়ে কুমির বা কামটে আক্রমণ হচ্ছে, সেই সব ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আজ এক অন্যরকম এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি, যার সাক্ষী এই মানুষটি বসেই আছেন, দেখতেই পাচ্ছেন আমাদের পাশেই আছে। তো এই মানুষটি দীর্ঘ বহু বছর জঙ্গল করতে গিয়ে এমনই এক পরিস্থিতির মধ্যে পড়ে যে সেই পরিস্থিতি থেকে সামলে আসাটা খুবই কষ্টকর। বর্তমানে উনি কোনো কাজই করতে পারেন না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আপনারা শুনেছেন যে সাপে কাটছে, সাপে কেটেও অনেক মানুষ ভালো হয়ে যায়, অনেক মানুষ মারাও যায়, অনেকে শুনেছেন। কিন্তু সুন্দরবনে এমন এক ভয়ঙ্কর সাপের উৎপাত রয়েছে বা আছে, যা এই মানুষটিকে আমি প্রথম যখন দেখেছি সত্যি অবাক হয়ে গেছি যে এমনই হয় যে মানুষের গায়ের রং বদলে যায় সাপের কামড়ে। তা আজ আমি যদি না দেখতাম, আমার নিজের চোখে যদি আমি না দেখতাম, সত্যি বিশ্বাস করতে পারতাম না। আর ইনি সত্যি অকেজো হয়ে পড়েছেন। তো আমরা এনার কাছ থেকে জানবো যে কি হয়েছিল, পুরো বিষয়টি আমরা জানবো কি হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি উনি কেমন আছেন, কি করছেন সেটা আমরা জানবো। আগে আমরা ওনার কাছ থেকে পরিচয়টা নিই। আপনার নাম? সম্পদ দাস। আচ্ছা, এই জঙ্গলটা কত বছর ধরে করতেন? করছি আমার জীবন থেকে, জ্ঞানপড়া থেকে করছেন, তাই তো? এই জ্ঞানপড়া থেকে করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা কিভাবে হয়েছিল একটু শুরু থেকে বলুন। এখন জঙ্গলে গিয়ে মাছ ধরতে গেছি, মাছ ধরতে গিয়ে আমাদের যে ফাঁস জাল বলে যে জালটা আছে, ওই জালটা তুলতে গিয়েছিলাম সকালে। সকাল তুলতে গিয়ে এখন ঝড় হচ্ছে, তখন ঝড়ের সময় গাছ নৌকো এখন ধারে ঠেকে যায়। এখন ওই গাছ ধরে ঠেলতে গিয়ে গাছের মধ্যে একটা সাপ ছিল। সাপটা বেশি না, ঠিক এতটুকু, বিষাক্ত কালো সাপটা, বিষাক্ত কালো। আর মাথাটা হচ্ছে হালকা যেরকম থাকে হালকা ওই রকম টাইপের, আর দুটো পাখনা আছে। পাখনা আছে? দুটো পাখনা আছে, আমি দেখি, আমি নিজে চোখে দেখি দুটো পাখনা আছে। তারপর যখন এবার তখন কামড়ে দেওয়ার পরে আমি বলছি আমাকে একটা কামড়ে দিচ্ছে, খুব জ্বালা করছে, আমার মনে হয় বাঁচার আশা নেই, প্রচন্ড জ্বালা করছে। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছিলেন যে এটা সাপে কামড়িয়েছে? হ্যাঁ, আমি সঙ্গে দেখেছি গায়ে ঢাকছি ঝেপে। ও, দেখার পরে বলছি, তখন ওই আমাকে বলছি তাহলে বাড়ি চলো। ওই বাড়ি আসছিলাম বাঁধা পরে, তা খুব কষ্টে আমি এসেছি, বাঁচার কথা না, সুন্দরবন যারা সাপ কামড়ায়, তা আমার জীবন খুব কষ্টে এসেছি আমি। ওখান থেকে যখন আপনি আসলেন তখন আপনাকে কারা নিয়ে আসলো? আমাদের ওই টাইগার ফার্স্টে নিয়েছিল। টাইগার ফার্স্ট আপনার সাথে? আপনি কি একাই গেছিলেন? না না, আমাদের আর 5 জন ছিল, তারা সঙ্গে করে আমাদের ওই টাইগার ফার্স্টে বললো, ওরা বললো যে আমাদের এই রুগীটাকে বাড়িতে পৌঁছে দাও। আচ্ছা, কোন জায়গাটায় গিয়ে মাছটা ধরছিলেন? আমরা গিয়েছিলাম পঞ্চমুখীর ওই ধারে। পঞ্চমুখীর ওই ধারে? তখন কি নদীতে যখন মাছটা ধরছিলেন জোয়ার লেগেছিল না ভাটা? না, আমরা তখন ভাটা, যখন জাল পাতি দেই ভাটা পেতেছি, জোয়ারে জালটা তুলছি। আচ্ছা, ওটা কি দিনে মানে? আচ্ছা, যখনই জাল তুলতে গেছেন তখন কি হয়েছিল? তখন ওই ঝড় হচ্ছে, খুবই ভীষণ ঝড় উঠেছে। আর এরকম ভাবে নৌকো ধাক্কা মারছে, ও জলের ঢেউ ধাক্কা মারছে, আর সাইডে বকরা গাছ আছে। মনে হচ্ছে যে জালটা যদি গায়ে দিয়ে না ঠেলি, তাহলে যদি বাবু এসে হাতা মারে আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, যার জন্য আমি নৌকোতে ঠেলে দিয়েছি। ও, আপনি ওই জন্য ধারে গিয়ে ঠেলতে গেছেন? গায়ে গায়ে দিয়ে ঠেলে দিয়েছি। আচ্ছা, তারপরে গাড়ি দিতে এবারে হাত ঠেলে টেনে নিতে চাইছি, আর ঠিক এই জায়গাটা কামড়ে, এই জায়গাটা কামড়ে দিয়ে আমি কি একটা কামড়ে হাত ধরে গেছি। তারপর আমার কি হলো, মনে হলো আমি বলে দেখি কামড়ে, যখন আমি ধাপে দেখি সাপটা ঠিক এতটুকু চলে আছে, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, আর কিছু জানি না আমি। ওরা কি করেছে না করেছে আমি জানি না, তখন আমার জ্ঞান হারা মতো, কথাবার্তা আমি বলতে পারছি না।
এইবার এসে আমাকে গলি মাথায় বসে রয়েছে, আমি বসে আছি। আমি একটু বলছি আমার জল বোঝা পেয়েছে, জল খাবো, আমি আমাকে জল দাও, আমার গলা মানে জ্ঞান আসতে বলছে? হ্যাঁ জ্ঞান আসতে বলছি জল খাবো। বলো তো জল দেওয়া যাবে না, তুমি মরে যাবে, জল দেওয়া যাবে না। আমি বলি আমি আমার মোটে কোনটা শুয়েছে, আমাকে একটু জল দেওয়া তো। তখন ওরা কি হয়েছে, গামছা ভিজিয়ে আমাকে যেন লজের চিলে বাচ্চা চলে এইভাবে করে আমার জল দিয়েছে, আমি ওইভাবে জল পেয়েছে চাই। আচ্ছা। আসার পরে তারপরে আমার যখন পুরো নিজের ঘুষ হয়েছে, তখন আমি বলছি যে আমি এবার পেচ্ছাপ করবো, আমার পেচ্ছাপ এবার পেচ্ছাপ করবো। পেচ্ছাপ করলাম, পেচ্ছাপ করে মুখ টুক দিয়ে গলি মাথায় দিয়ে বলি মাগো তুমি ঘরের ছেলে ঘরে নিয়ে চলো, আমি মনে হয় কাউকে আর দেখতে পাবো না। বলে আমি আর জল দিয়ে আমি কিনে জল হয়েছে, কারণ দেওয়ার পরে আমি আসি। আর তারপর যখন এইসব মানে সর্বশরীর মানে এমন হচ্ছে মনে হয় জীবন যায় যায় সিসা টেসা খেয়ে যায়, মানে কি একটা ইঞ্জেকশন দিলে যেরকম একটা কন্ট্রোল মুখ টুক পুরো একবারে আমি আচা খাঁচা খাতে বলতে বলো। ওরা বলতে কিচ্ছু করার নেই, বোন না পাবো তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। টাকা পর্যন্ত দেখা যেতে মানে জ্বালা হচ্ছে, জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হচ্ছে ভিতরে। আচ্ছা, যখনই ওই মুহূর্তে কামড়ায় ওই মুহূর্তে কোনো অসুবিধা হয়নি? না ওই মুহূর্তে তখন কিছু হয়নি। কতক্ষণ মানে ঘন্টা? না মানে মিনিট 10 কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। তারপর তো শুরু হয়ে গেছে। হ্যাঁ তারপরে হতে আমি বাড়ি নিয়ে এলো, বাড়ি নিয়ে এসে আমার স্ত্রী ছিল, স্ত্রীকে বলেনি, বলে তারপরে বলেছে, বলার পরে আবার নিয়ে গেলাম আমাকে ওঝার কাছে। ওঝাকে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে যেতে সারা রাত তো ঘুমোতে পারে, ওঝা করেছে, করার পরে এরকম বড় ঢুলি উঠছে শরীরে, গায়ে ঢুলি পড়ছে সব ঢুলি। আর এগুলো সব মানে এখান থেকে পুরো ছোট ঢুলি পড়ে গেছে পুরোটা। তখন যে দেখছে সে বলছে আমি তো আর বিলেট চালাতে পারছি না, আমি ওষুধ বসাবো কি করে, আমি তো ওষুধ বসাতে পারছি না, তা কি করা যায়। ওই কোন রকম কেটে 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 আসতে পারে অসুবিধা, লাস্টে যখন পারিনি তখন মাথায় বসেছে ওষুধ। আচ্ছা। মাথায় বসেছে, বসানোর পরে আর এইসব জায়গায় বসেছে, যেগুলো ভালো ভালো আছে সেই সব ওষুধ বসিয়েছে। বসে সারা রাত আমাকে রাখলো, রাখার পরে বলছে আর ওই বেশি হয়ে গেছে, তুমি এবার বাড়ি যাও, বাড়ি গিয়ে কিছু খাবে যাও। আমি সে দুধ আর রুটি খেলাম, খাওয়ার পরে আমার এই হাত দুটো উরুদ যা করবো বের হয়ে গেছে, ফুলে গেছে। হ্যাঁ ফুলে গেছে, আমার চাকাতে পারছি না, আর রস তো ধপধপ করে পড়ছে তারপর দিন থেকে। আচ্ছা। রস অল্প আসছে, কি হবে চিন্তাতে, উনি তো চিন্তায় ঘুম ধরেনি, কি হবে। তাকে বলে ডাক্তার যাও, আমি তাও গেলাম, ডাক্তারকে ইঞ্জেকশন করলাম, করতে একটু ফোলাটা কমেছে। তারপর দেখি ফোলা কমার পরে কি আছে আছে থাকার পরে এবার সে হাত যেন আসছে কিরকম একটা হয়েছে, আমি হাত লাগতে পারছি না কাকা, বাঁ হাতটাই বানাচ্ছে। তারপরে যখন ভালো করে করছে মাঝে কটকট করে, মাঝে মাঝে কটকট করছে কেন। তারপর কেউ বলি তুমি গুণিনের কাছে যাও দেখি, মনে হয় কেউ কিছু করে দিলে দিতে পারে। আমি কেউ কিছু দিতে পারে, বলে হ্যাঁ। তা গুণির কাছে যেতে যখন কাটাকাটি করে পুরো এমন সর্বশরীর গন্ধ, আমি থাকতে পারিনি, পচা গন্ধ, পচা গন্ধ আসছে শরীর থেকে। ওই কে মাংস কেটে কেটে বার করছে উনি এখান থেকে, কেটে কেটে বার করে ওষুধ চাপিয়ে চাপিয়ে বলছে তুমি কিছু খাও খোকা, ভালো মন্দ খাবে একটু না। তখন গরিব মানুষ কি করবো, যা যতটা দূরে তত খাই, ওই করে খাওয়া খাওয়া গেছে। তারপরে এই পর্যন্ত এসছে, তারপরে এই হাত পুরো অবশ, কোনো কাজ করতে পারি না। আচ্ছা, এই যে আপনি মানে যেটা শুনলাম কথা বলছেন যে গায়ের রংটা কালো, আপনি আগে তো ফর্সা ছিলেন, যেহেতু গায়ের রংটা কালো কখন থেকে দেখা দিল? অনেক বছর আগে, মানে ওই যে ওই ঘটনা, ওই সাপে কাটার পর থেকে শুধু গা চুল করতো, আমার গা চুলকাতো, গা জ্বালা করতো। হ্যাঁ, তার মনে বলতাম চান করার পরে পাখা না চালালে আমি থাকতে পারছি না, তার মধ্যে গা জ্বালা করে, তো পাখা চালিয়ে যদি থাকতে শুরু। এইবারে করতে করতে দেখি গায়ে ফুসকুর মতো বেরিয়ে গেল, বাড়াতে গোটা গা বাড়িয়ে যাচ্ছে। যা পর বলছি তো কেউ বলছে চামড়ার রোগ, ডাক্তার দেখালাম, মানে একটা নিয়ে গেল একজন আমাকে, ফ্রি ডাক্তার দিছে, নিয়ে এসে বলছে চামড়া ওষুধ কেন কিছু সে পর আরো ঝিম কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন আপনার ওই জঙ্গল যখন করেছিলেন তখন ওই হাতটা কি এই হাতের মতন নরমাল ছিল? ভালো ছিল। তো ওইটা ওরকম হলো কি ভাবে? পুরো মাংস উঠে গেছে, পুরো মাংস উঠে গেছে, পুরো এই হাত তো সব কেটে গেছে আমার। শেষে অপুষের শিরা আছে যা, ওই উপশিরা সব কেটে গেছে, পচে কেটে গেছে। এখন আপনার কি অসুবিধা হচ্ছে? এখন মধ্যে অসুবিধা এই গা জ্বালা করে, এই যে শরীরের মধ্যে হয়, দুর্বল হয়েছে, মানে খুনি হচ্ছে শরীরের মধ্যে। যখন ওরা জঙ্গল থেকে আনে তখন ওরা এনে বলছে যে তোমার স্বামী এই অবস্থা হয়েছে। এবারে ওনার দিদি ছিল, তখন ভাইটাই ছিল, তখন ওরা নিয়ে সব গেল, গিয়ে ওখানে চিকিৎসা করালো। তারপর তো যে বললো যে ফুলে গেছে। আচ্ছা, একটুখানি জানতে চাইবো, জঙ্গল থেকে ওখান থেকে কি দিনের দিন চলে এসেছিলেন? না, তাহলে ওদের হ্যাঁ দিনের দিন চলে এসছে, দিনের দিন চলে এসেছিলেন? দিনের দিন চলে এসছে। মানে ওদের সকালবেলা হয়েছে, মানে
এর চেয়ে আর একটু দেরি হবে, এর চেয়ে আর কি। মানে ওই বোট পেয়েছিল নাকি, ওই জন্য তাড়াতাড়ি চলে এসে, না হলে ওখান থেকে আসতে 2 দিন লাগবে। 2 দিন সময় লাগতো যেখানে গেছিলেন? কোন জায়গাটায় গিয়েছিলেন? অনেকদিন তো, বাংলাদেশের কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ। তা ওখানে গিয়েছিল, এবার যখন আসে ওই গুনিন কাছে নিয়ে গেল, ওরা গিয়ে ঝাড়ফুঁক টুক করে যা করার দরকার সে করলো। তারপরে তো ওই রাত্রে পাঠিয়ে দিতে রাত্রে আছে, তারপরে ওই হাত ফুলে গেল। ফুলে যেতে এবারে সবাই বললো যে হাত যখন ফুলে গেছে মানে এবারে চিকিৎসা করতে হবে। এবার ওই হিসিকেশের কাছে নিয়ে গেল। ওখানে নিয়ে যেতে তারপরে হিসিকেশ দেখলো, দেখার পরে লাল একটা কি ওষুধ দিয়ে দিল, আবার ঘরে চলে এলো। তারপরের দিন দেখি আরো ফুলে মোটা হয়ে গেছি। এবার যখন মোটা হয়ে গেছে আবার নিয়ে গেল। তারপর যখন, আর আমার তখন তো ছেলে ছোট, 6 মাসের বয়স, ওই যে ছেলে বলছে 6 মাস বয়স, এখন তার বয়স 22 বছর। আচ্ছা। তা ওই 6 মাস বয়স, তখন তার আমি কোথাও যেতে পারছি না। তখন আমার ননদ আবার নিয়ে গেল, সে ননদটা মরে গেছে। তা আবার নিয়ে গেল, আবার নিয়ে গিয়ে সেখানে হিসিকেশ বললো যে হাত খুলে দিতে হবে এইখান থেকে। যখন বললো খুলে দিতে হবে কেউনি থেকে, তখন ও বলে না আমি কেউনি থেকে খুলবো না। চলে এলো ওখান থেকে, এসে এইবারে আমার বাবাকে আমি ফোন করছি, বাবা আর এই যে তোমার জামাইয়ের এরকম হচ্ছে, তা কি করব? আমার বাবা এখন একটা গুনিন ওই চরে, এই গুনিনকে ঠিক করলো। আচ্ছা। গুনিন ঠিক করে আর ওই তার জামাইকে নিয়ে যায়। তাই তা হাতে পাতে পায়েতে, তখন তো গরিব আমরা, হাতে পায়ে ধরে তাকে যা চিকিৎসা করাতে, ও তো পচে গেছে। তারপর ও প্রত্যেক দিন 1 মাস ওই জল সার করে ঠিক করেছে। মানে ওই হাতের যে এই শিরাগুলো, শিরা যে এই হাড়টাগুলো আমরা যে এরকম করছি, এই হাড়গুলো সব কেটে কেটে হাড় নেই এখানে এই হাড়টা নেই। মানে একদম পুরো ফাঁপা। আবার কি হয়েছে, এধারে একটা থবড়া জল ঠসা মতো পড়ে গেছে। সে ও গুনিন বলছে কি করব আমি, যদি এই ঠসাটা ভেঙে যায় তাহলে তো একদম পুরো ছেঁড়া হয়ে যাবে হাত। সে খুব বিস্কুট। আর আমি ওই দেখে শুধু অজ্ঞান হয়ে পড়তাম, পরিষ্কার করতে পারতাম না, শুধু দেখতাম আর শুধু ওই অজ্ঞান হতাম। তারপরে যাক ঠাকুরের ইচ্ছায় কত কষ্টে ওইটা ভালো হলো। হওয়ার পরে এই অবধি ওনা কিছু করতে পারে না, ওই হাতে কোনো কিছু করতে। এখন কোন শরীরে সমস্যা হচ্ছে? সমস্যা মানে তারপরে কিছুদিন পরে ওই গা জ্বালা, আমি গা জ্বালা, তারপর কি পাখা কিনে দিলাম। পাখায় থাকতে থাকতে এখনো ঘা আছে, গোটা গায়ে কালো হয়ে ঘা বাড়িয়ে গেল। সে পচা, মানে মাঝে পড়ে সবাই বলছে যে মরে যাবে আর বাঁচবে না, পচা গন্ধ বেরোতো। আর এখনো আছে সেই ঘা, এই দেখো ওই গলায় টলায় মনে এই দেখা যাচ্ছে কমে গেছে। তারপরে এই যে প্রায় 2 বছর মতো এই চিকিৎসা, মানে এক থানে গিয়ে খুব কান্নাকাটি করে সেই থান থেকে ওষুধ দিতে, সেই মাখাতে এই অবধি নিয়ে এসে। আমি বলি মানুষটা কাজ না করুক, বেঁচে থাকুক, সামনে ঘুরুক, এই অবধি। না আমার স্বামীকে এই অবধি। এখন ওষুধ খায় নাকি? হ্যাঁ, এখন ওষুধ খায়। এখন ওই জ্বালা টালা চুলকানি ফুলকানি এখন অনেক কমেছে, একটু কমেছে। মানে এই যে অতক্ষণ যে বসে আছে, তখন বসতে পারতো না। সে কি জ্বালা, সে জ্বালা না দেখলে, সে একবার মানে এসেছিল ওইরকম শিবগঞ্জ থেকে, কি জ্বালা করছে সে তারা রেকর্ডিং করতে পারেনি। তারা বলছে তুমি আগে ঘরে পাখার মধ্যে যাও। মানে বুঝতেই পারছেন যে এমন এক বিষাক্ত সাপে এনাকে আক্রমণ করেছিল বা কেটেছিল, যার কারণে শরীরের সব মানে হাড় বলুন, নার্ভ দুর্বল করে দিয়েছেন। তো এই দেখুন সেই হাতের অবস্থা। সোজা হয় না। তো দেখতেই পাচ্ছেন এই হাতে কোনো কাজই করতে পারেন না, ইনি পুরো বসতে, আর পুরো এরকম গায়ের রং কালো হয়ে গেছে, তাই না? এই গায়ে ফায়ে সব ঘায়ের দাগ আছে ভর্তি। একটা বাড়িতে একটা পুরুষ মানুষ সমস্ত কিছু দায়িত্ব নেয়, বা একটা পুরুষ মানুষ কাছ থেকে রুজি রোজগার আসে। তো সেই পুরুষ মানুষ যখন বাড়ির অকেজো হয়ে পড়ে, তখন অ্যাকচুয়ালি যতটা সম্ভব বা যতটা চেষ্টা করেন মেয়েরা এগিয়ে যান কাজে। তো একটা মেয়ের পক্ষে হয়তো সেই রকম হয়ে ওঠে না, তো এতগুলো মানে পেট চালানো বা সংসার সামলানো হয়ে ওঠে না। যদি আপনারা কেউ হেল্প করতে চান, তাহলে এই ভিডিও নিচে এনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, তাহলে অবশ্যই গিয়ে আপনারা দেখে নেবেন।